ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি সোমবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে স্বাগত। সাথে আছি আমি হাবিবুর রহমান পলাশ। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এসএসবিসিএল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার এবং ন্যাশনাল এগ্রো কেয়ার গ্রুপ ও ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএম মোস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে আমরা যে আলোচনার বিষয়টি ঠিক করেছি ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি। আমি যদি একটু তথ্য আমাদের দর্শকদের দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আমরা একটা নতুন অর্থ বছর শুরু করেছি গত কয়েকদিন আগে। বিদায়ী অর্থ বছরে আমাদের রপ্তানির গ্রোথ আমরা যেটা নির্ধারণ করেছি সেখান থেকে 10% আমরা বেশি অ্যাচিভ করতে পেরেছি এবং এবছর আমরা $37 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা যদি একটু বলি যে আমরা রমজান পার করেছি, ঈদ মার্কেটকে ঘিরে আমাদের 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকার লেনদেন হয়। সব মিলিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের যে উজ্জ্বল একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই অবস্থানটা হয়তো আমরা বলবো এখনো টিকে আছে, কিন্তু একটা জায়গায় আমরা ধাক্কা খেয়েছি, সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক জঙ্গিবাদের কিছু ঘটনা বলি। আমাদের যে লক্ষ্য, আমরা অলরেডি মধ্য আয়ের দেশের পথে যেতে চাই আগামী 2021 সালের মধ্যে। আমাদের সেই জায়গায় ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ না বাড়াতে পারলে কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারবো না। সব মিলিয়ে এই মুহূর্তে যে একটা সংকট এবং শঙ্কা আমাদের তৈরি হচ্ছে, অবশ্যই আমরা হয়তো সেটা ওভার নেতৃত্ব আমাদের সরকার সেই জায়গায় কাজ করছে। আমি একটু শুরুতেই সুমন ভাই আপনার কাছেই আসতে চাই যে সাম্প্রতিক যে আমাদের অর্থনীতির গতি প্রকৃতি যে অবস্থা যাচ্ছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে পারবেন? আমি অবশ্যই এটা ভালোভাবে পজিটিভভাবে মূল্যায়ন করতে চাই। যদি বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে আমরা দেখেছি, কিন্তু আমাদের গতিবিধি কিন্তু তাতে থেমে থাকেনি। আমরা অ্যাগ্রোচিভলি কিন্তু আরো মার্কেটিং করতে যাচ্ছি, আপনারা জানেন, বিভিন্ন সেক্টরেই। এখন সারা ওয়ার্ল্ডে কিছু কিছু জায়গায় এই বিক্ষিপ্ত ঘটনা ঘটছে না তা কিন্তু না, আমাদের এখানে ঘটেছে, কিন্তু আমরা কিন্তু অতি দ্রুত সেটা রেস্কিউ করতে পেরেছি। আপনারা দেখেছেন বোধহয়, সবার সহযোগিতা সেখানে ছিল। সেই ক্ষেত্রে একইভাবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু একইভাবে পজিটিভ ইমেজ যেভাবে তৈরি হচ্ছে, আরো কিন্তু গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ আছে যেন পজিটিভ ইমেজ তৈরি করা। আমরা ব্যবসায়ী মহলে যারা আছে তারা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভ ইমেজ আমরা তৈরি করছি, যেন ব্যবসা বান্ধব যে পরিবেশ ছিল সেই পরিবেশটা যেন আরো বেশি হয়, যেন ব্যবসায় বহির্বিশ্বে বিনিয়োগ যেন আমাদের কাছে আসে, আমরা যেন আরো বেশি করে ব্যবসা করতে পারি। যে একটা গতি ছিল, একটা ধারা ছিল, সেটা যেন আরো এনকারেজ হয়, আরো সামনের দিকে আমরা যেতে পারি। আমরা একটু বুঝতে পারছি, আপনি যদি একটু প্রসঙ্গটা যদি আপনাকে আমি বলি যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পরে আন্তর্জাতিক বিশ্ব আমাদের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছে এবং তারা যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে, সেটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আন্তর্জাতিক সম্প্রদায় যারা এর সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে আমি বলবো জাপানিজ সরকার এবং ইটালির গভর্নমেন্ট এবং অন্যান্য ইউরোপ আমেরিকার যে সমস্ত কান্ট্রি যারা গণতান্ত্রিক দেশ যারা, তারা আমাদের সাথে এটা ঐক্যমত প্রকাশ করেছে যে তারা একসঙ্গে কাজ করবে এবং টেরোরিজমের বিরুদ্ধে তারা আমাদের সাথে সহযোগিতার হাত সম্প্রসারিত করবে। এটা পজিটিভ দিক। কিন্তু আমি যদি প্রেক্ষাপটটা চিন্তা করি যে বাংলাদেশে কেন এটা, এর আগে তো এটা হয় নাই। আমাদের দেশে আপনি যেমন পাকিস্তান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য, এগুলোতে যেমন অশান্ত হয়েছে মুসলিম কান্ট্রিগুলো, আপনি বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা নাই। এটাই সর্বপ্রথম যে বিদেশিদেরকে টার্গেট করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের দেশের ইমেজ সংকটটা তৈরি করার জন্যই মনে হচ্ছে। যাদের উপরে আঘাত আনা হয়েছে তাদের বড় একটা অংশ তারা ব্যবসায়ের কাজে আমাদের দেশে ছিলেন, কিছু ছিলেন উন্নয়নের কাজে এবং কিছু ছিলেন ব্যবসায়ের কাজে। দেখুন, জাপানিজ যদি আমরা ভাবি, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এবং আজকে যে আমাদের দেশে ডোনার যারা আছেন তাদের মধ্যে একক দেশ হিসেবে জাপানি কিন্তু নাম্বার 1। এবং দেখুন যে বিশ্ব ব্যাংক যখন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এই পদ্মা সেতুতে, তখন কিন্তু জাইকা এখন এখানে আসলো এবং মেট্রো রেলেও কয়দিন আগে টাকা দিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়দিন আগে জাপান সফর করেছেন ব্যবসায়ীদের নিয়ে, সেখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে অত্যন্ত ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। এগুলো কিন্তু ভাবার বিষয় আছে। বাংলাদেশকে কেন টার্গেট করলো এটা দেখুন। বাংলাদেশের অবস্থানটা এখন হলো আমরা একটা স্বর্ণযুগে প্রবেশ করেছি। অবশ্যই তার কয়েকটা কারণ। একটা কারণ হলো সক্ষম জনশক্তি। আপনি দেখুন, কর্মক্ষম জনশক্তির সংখ্যা বাংলাদেশে 64%। যে বায়োডেমোগ্রাফি যেটাকে বলে, যে সেটার যদি গ্রাফটা দেখেন, বাংলাদেশের মানে কম বয়স্ক মানুষের সংখ্যা বেশি, গ্রাফটা চলে গেছে এইভাবে, মানে বয়স্ক মানুষের সংখ্যা কম
এবং কম বয়সের মানুষের সংখ্যা বেশি, কর্মক্ষম মানুষ এবং যারা বেশি মানুষই তরুণ, অনেক এনার্জি দিতে পারবে। Right. জাপানেরটা কিন্তু এইরকম, জাপানে কম বয়সী মানুষের সংখ্যা কম আর বয়স্ক মানুষের সংখ্যা বেশি। প্রতিটি দেশের আমরা যদি অন্যভাবে মূল্যায়ন করি যে আমরা যদি পৃথিবীটাকে 100 ভাগ চিন্তা করি তাহলে আয়তনের দিক থেকে আমরা 1 ভাগ, আর জনসংখ্যার দৃষ্টিতে আমরা 27 ভাগ। এটা তাহলে এই দেশের যেহেতু ধরেন কর্মক্ষম জনশক্তি সংখ্যার শক্তি যেহেতু সর্বাধিক, ফলে এই সুযোগটা প্রতিটা দেশেরই 20-30 বছরের জন্য আসে। আমাদের এই সুযোগটা আগামী 30 বছর পরে এটা আফ্রিকায় চলে যাবে। তাহলে এই জনগোষ্ঠীকে যদি ডিস্টার্ব করা যায়, যদি এদের মাথায় যদি কোনো আদর্শিক দিক থেকে ভুল আদর্শের জিনিস যদি অনুপ্রবেশ ঘটিয়ে এটাকে যদি অশান্ত করা যায়, দেখুন তাহলে কিন্তু আমাদের যে সম্ভাবনা, যেটা আজকে আমাদের যেটা নতুন প্রজন্ম, আমি ইন্ডাস্ট্রি করেছি আমার এক ধরনের সক্ষমতা থেকে, আমার ছেলে মেয়ে বা পরের প্রজন্ম যারা আসতেছে তারা কিন্তু আমাদের মতো না, তারা অনেক মেধাবী, অনেক প্রজ্ঞাবান। সেই মেধাবী জনশক্তিকে যারা টার্গেট করে এই জঙ্গিবাদ ছড়াতে চাচ্ছে, এটা আমাদের দেশের অর্থনীতিকে পঙ্গু করা ছাড়া আর কোনো কারণ নাই। এটা রাষ্ট্র দখলের জন্য আসে নাই, এটা অন্য কোনো উদ্দেশ্য নাই, কারণ রাষ্ট্র দখল করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়। তাহলে আমরা এটা একটা উদ্দেশ্য প্রণোদিত দেখতে, এবং সেটা আপনি হয়তো বলছেন যে অবশ্যই আমাদের অর্থনীতি আমাদের অগ্রযাত্রাকে থমকে দেওয়ার জন্য হয়তো কাজগুলো করতে। আমরা আপনাদের সঙ্গে এই বিষয়গুলো আবার আলোচনা আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আলোচনার উপর যে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এশিয়ান বিজনেস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে। আমরা আবারও ফিরছি এই বিষয় নিয়ে আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। এবার আমি একটু আপনার জায়গা থেকে একটু যেটা বলতে চাই যে আমাদের বিনিয়োগের যে হার সেটা 20 বা 22% মতো রয়েছে। আমাদের যে টার্গেট, জিডিপির যে টার্গেট আমরা নিয়েছি, সেটা অ্যাচিভ করতে হলে আমাদের এটা 27 বা 28%-এর মধ্যে বা তার চেয়ে একটু বেশি নিতে হবে। এখন যে অবস্থায় রয়েছে, আমাদের বিনিয়োগের একটা মন্দাভাব চলছিল, সেই জায়গায় দেশি বিনিয়োগে এবং বিদেশি বিনিয়োগের একটা ইতিবাচক ট্রেন্ড আমরা দেখছিলাম। এখন যে সিচুয়েশন আছে, সেই জায়গায় বিনিয়োগের অবস্থানটা আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, বা যারা বিনিয়োগ করবেন তাদের আগ্রহটা কোন জায়গায় থাকতে হবে? চমৎকার। আমাদের দেশে যেটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যদি আপনি দেখেন, সর্বশেষ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, এটাতে আমাদের দেশের দারিদ্র্য বিমোচনের কথা বলা আছে, যে এটা আমরা 13% নিয়ে আসব, এবং জিডিপি নির্ধারণ করা হয়েছে 10, মানে ডাবল ডিজিটে চলে যাবে। যদি আমরা জিডিপি মানে কি, টোটাল মানুষের ইনকাম, সেটা যদি আমরা বাড়াতে চাই, তাহলে বড় রকমের মেগা প্রজেক্টে বিনিয়োগ ছাড়া, আমরা যেমন পদ্মা সেতুর মতো যেরকম আমরা প্রকল্প নিয়েছি, আমরা বিদ্যুৎ ক্ষেত্রে যেরকম আমরা প্রকল্প নিয়েছি, এরকম উৎপাদন খাতে ব্যাপক বিনিয়োগের দরকার। আমরা বিনিয়োগের লক্ষ্যমাত্রা, আমাদের যেটা রেকর্ড আছে, ধরেন 22%, জিডিপির 22% বিনিয়োগে আসছে, 21%-এর মতো, যেটা 37% হলে আমরা যে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চাচ্ছি, যেটা পার ক্যাপিটা ইনকাম আমরা $2000 নিয়ে যাব, দারিদ্র্যকে আমরা নিয়ে আসবো 13%, এবং জিডিপিকে আমরা নিয়ে যেতে চাই অ্যাবাউট 10%, তাহলে কিন্তু 37% টোটাল জিডিপির ইনভেস্টমেন্ট এখানে হতে হবে। ঠিক সেই মুহূর্তে যদি বিনিয়োগ ব্যাহত হয়, বিনিয়োগকারী কারা? বিনিয়োগকারী হলো, তিনি দেখবে তার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কতখানি নিশ্চিত। তিনি 100 টাকা বিনিয়োগ করে আমাদের এখানে যদি 10 টাকা পায়, অন্য দেশে যদি 15 টাকা পায়, উনি ওই দিকে চলে যাবেন। তাহলে বিনিয়োগের একটা থিওরি আছে, যেটা আমি সবসময় বলি, বার্ডস অ্যান্ড পন্ডস থিওরি। তো বার্ডস অ্যান্ড পন্ডস থিওরি হলো, আমাদের দেশে সাইবেরিয়া থেকে পাখি আসে, এই পাখি আমরা কেউ ইনভাইট করি না, সে তার কমফোর্ট জোন বিবেচনা করেই বাংলাদেশে আসে। একজন বিনিয়োগকারীও ঠিক তাই, তিনি দেখবে যে সেই দেশে উৎপাদনের উপকরণগুলোর দাম কেমন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এটা কেমন। আমাদের দেশে এটা খুবই ভালো। ডোমেস্টিক মার্কেট কত বড়, ডোমেস্টিক মার্কেট আমাদের একটা মহাদেশের চেয়েও বড়। অবশ্যই দেখুন, যেখানে 17 কোটি মানুষ একটা অল্প জায়গার মধ্যে বাস করে, এর চেয়ে বিনিয়োগের আর মোক্ষম জায়গা কোথায় হতে পারে। আবার বায়োডেমোগ্রাফি আমাদের সবচেয়ে ফেভারেবল কন্ডিশনে আমাদের কাছে আছে। তাহলে কি দরকার? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে সঠিক রাখলেই এদেশে বিনিয়োগ হতে পারে। তো ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করার জন্যই যে এই বিষয়টা নয়, এটা আপনি কিভাবে দেখবেন? আবার দেখুন, সম্প্রতি একটা রিপোর্ট আসছে,
দেখুন যে ভূমিকম্প নিয়ে একটা রিপোর্ট করা হয়েছে ঠিক জঙ্গিবাদের পরপরই, পরপর। এটাও কিন্তু বিনিয়োগকে গবেষণা বাধাগ্রস্ত প্রতিবেদন। করবে। এটার সঙ্গে এর কোনো কোরিলেশন আছে কিনা এটাও কিন্তু দেখার সময় এসছে এখন। কি করে অনুমান করা গেল যে 9 রেক্টার স্কেলে আমাদের দেশে ভূমিকম্প হয়ে হতে পারে। 14 কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে? এটা খাটো করে দেখার বিষয় নয়। গবেষণা আমরাও, যেহেতু আমাদের শিল্প প্রতিষ্ঠান আছে, আমাদেরকেও গবেষণা করতে হয়, মার্কেট রিসার্চ করতে হয়, কিন্তু এই ভূমিকম্প গবেষণা এটা অত সহজ বিষয় আপনি না। যদি একটু বলেন যে একই প্রসঙ্গটায় আপনার কি ধারণা তৈরি হয়েছে? আসলে ডেনিকেলের ঘটনায় আমাদের যে ধারণা, আমি আগে যেটা উল্লেখ করেছি যে ফরেন ইনভেস্টমেন্ট যে সাময়িক হলেও বাধাগ্রস্ত হয়েছে, বাট সেখান থেকে আমরা আগে বলেছি যে আমাদের পজিটিভ ইমেজ তৈরি করতে হচ্ছে, যে এই ইনভেস্টমেন্ট বান্ধব পরিবেশ তৈরি করতে হচ্ছে। এবং এইখান থেকে যে সিচুয়েশন যেটা হয়ে গেছে, আমরা কিন্তু সেখান থেকে আসতে বেরিয়ে আসছে। আপনি দেখছেন যে সবচেয়ে যে পজিটিভ জায়গাগুলি খেয়াল করবেন যে কত দ্রুত আমরা একটা সমস্যা হয়েছে রেস্কিউ করতে পেরেছি। আমরা কিন্তু খুব দ্রুত, যেটা কিন্তু সবার কাছে একটা পজিটিভ মেসেজ গেছে। আপনি জানেন যে আপনি ফ্রান্সের ঘটনা খেয়াল করেন, আপনি টার্কি ঘটনায় খেয়াল করেন, আপনি অনেক কিছু বেরিয়ে আসবে। সেখানে কিন্তু আমরা বাংলাদেশ থেকে আমাদের কিন্তু কোনো অংশে কোনো দিক দিয়ে কিন্তু আমরা কম না, যে এই সিচুয়েশন মোকাবেলা করার মতন সুযোগ আপনার সাথে যারা আছে বিদেশি, আমি জানি যে অনেকের সাথে আপনার যোগাযোগ আছে, তারা পার্টিকুলারলি কি বলছে আপনাকে? আমি গতকালকে থেকে আমি বলতে পারি, আপনি দেখেছেন আমাদের সাথে একজন ফরেনারও ছিল, সে জার্মানি থেকে এসছে। তাকে কিন্তু আসতে দেওয়া হতো না, তাকে কিন্তু বলা হয়েছে এবং অ্যাম্বাসি থেকে তাকে বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সেফ না, সে কিন্তু এসছে। দ্যাট মিনস তারা কিন্তু পজিটিভ ভাবে কাজ করছে। আমার কিন্তু আরো কিছু ভিজিটর আমার আসবে খুব ইমিডিয়েটলি, হয়তো নেক্সট উইকে। বাট তাদের ভিতরে তারা এখনো মনে করে যে বাংলাদেশ কিন্তু ব্যবসা বান্ধব পরিবেশ আছে। বিক্ষিপ্ত ঘটনা কোথাও ঘটতেই পারে এবং সেইটা কেউ ষড়যন্ত্র হতে পারে, কেউ কারসাজি করতে পারে, মানে উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। মানে সেক্ষেত্রে আমরা যদি সবাই ইউনাইটেড হই, আমাদের পার্টনার যারা বিদেশে আছে তাদের যদি বোঝাতে সক্ষম হই, তা আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আমাদের জন্য কঠিন কিছু না। এবং আমরা পেয়েছি, আপনি দেখেছেন, ভাই উল্লেখ করেছে, জাপান গভর্নমেন্ট আমাদের সাথে আছে, আমরা কাজ করি অনেকের সাথে, তারা কিন্তু পজিটিভলি আমাকে বলেছে যে আমরা তোমাদের সাথে আছি, ব্যবসা কন্টিনিউ করছি এবং ইনভেস্টমেন্টের পরিবেশ যেটাই আসছে না কেন আমরা ইনভেস্টমেন্ট করবো যার যার জায়গা থেকে। আমরা আপনাদের সঙ্গে আবার আলোচনা আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে এসেই তারপরে। দর্শক, এশিয়ান বিজনেস আবার একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এশিয়ান বিজনেসে। আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি, এই বিষয়ে আমরা আবারও ফিরছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আলোচনায়। এবার একটু মোস্তফা ভাই, আপনি আপনার জায়গা থেকে যেটা বলবেন যে এই সংকট মোকাবেলায় ব্যবসায়ীরা যে আমরা একটা রিয়াকশন দেখেছি, আপনারা ট্রেড বডিগুলো একটা রিয়াকশন দেখেছি, রাজনৈতিক জায়গা থেকে আমরা দেখেছি বিভিন্ন দলগুলো এক একটা অবস্থান তারা দিয়েছেন। সব মিলিয়ে অভ্যন্তরীণ রাজনীতি, যেটা আপনি আপনার কথায় বিরতির আগে বলেছিলেন যে রাজনৈতিক অস্থিরতা কিন্তু আমরা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছিলাম এবং আন্তর্জাতিক বিশ্ব সেই মেসেজটা পেয়েছিল। এই মুহূর্তে সেই দায়বদ্ধতাটা ব্যবসায়ীরা এবং রাজনীতিবিদরা কতটুকু পালন করতে পারছে? দেখুন, এটা সংকটটা আমাদের, যদিও আমি শুরুতেই বলেছি এটা আমাদের দেশে প্রথম হলো, এই প্রথম, এটাকে ছোট করে দেখার বিষয় আর নেই। এবং এই যে 20-25 বছরের ছেলে মেয়েরা যে এটা করেছে, এটা ভাবার কোনো কারণ নেই। এর সাথে কারা এর সাথে সংশ্লিষ্ট, কারা প্রশিক্ষণ দিয়েছে, কারা অর্থ দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকারকে এগিয়ে যেতে হবে। স্বল্পমেয়াদী যদি বলি, এই মুহূর্তে যেটা করা দরকার, ল অ্যান্ড অর্ডারের যেটা আইন দ্বারা এটাকে প্রতিহত করতে হবে প্রথমত। মধ্যমেয়াদী পরিকল্পনা যেটা, সেটার সঙ্গে পাঠ্যপুস্তক, প্রতিটি বাড়িতে কি বয়সের ছেলে মেয়ে আছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং জরিপ করা যে কোন বয়সের ছেলে মেয়ে কোন ইয়েতে আছে। এবং সোশ্যাল মিডিয়া, এটা যদি গভর্নমেন্টের যদি ট্র্যাকিং সিস্টেম থাকে যে রাত জেগে যে সমস্ত ছেলে মেয়েরা এই সোশ্যাল মিডিয়াতে আছে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে আমাদের নজরে রাখতে হবে, পরিবার থেকে রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাখতে হবে, কর্মক্ষেত্র থেকে রাখতে হবে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা, সেটাকে হলো ব্যাপক আকারে, যেটার সুফল পাবে অনেক দূরে, যে শিক্ষা কারিকুলাম এবং বিনিয়োগের দিকে আগায় যেতে হবে, যাতে মানুষের কর্মসংস্থান হয় এবং এই যুবকেরা যাতে অর্থের কারণে
তাদেরকে যাতে সস্তা দামে যাতে অন্যরা ক্রয় করে তাদেরকে ডিরেইল করতে না পারে। এবার একটু সুমন ভাই, আপনি একটু বলবেন যে আমাদের যে নতুন বছরে যে টার্গেট রপ্তানির, সেই জায়গা পূরণ করতে হলে ব্যবসায়ীদের কি ধরনের পদক্ষেপ নিতে হবে এবং সেভাবে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিয়ে সামনে আগাবেন, খুব ছোট্ট করে বলুন। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমরা আমাদের পার্টনার যাদের সাথে আমরা ব্যবসা করি তাদের সাথে আমাদের কমিউনিকেশন আছে, কথা বলেছি, পজিটিভলি তাদেরকে বুঝিয়েছি। অর্থাৎ আমি বলতে আমার লেভেল থেকে আমাদের সমস্ত পার্টনার ঠিক আছে, তারা আমাদের সাথে ব্যবসা করছে, দ্যাট মিনস ব্যবসা কন্টিনিউ হচ্ছে। এবং এই যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেটা অবশ্যই তারা বুঝেছে যে আমরা আরেকটু যদি বলি যে আমাদের এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন ভাবে বা বিভিন্ন গণমাধ্যম থেকেও, যে এই মুহূর্তে বিদেশি যারা বায়ার আছেন তাদের আসার একটা মৌসুম, কিন্তু এখন তারা ভিন্ন মেসেজ দিচ্ছে। আমরা দেখেছি জার্মান বা ইউরোপের বিভিন্ন দেশকে, সব মিলে যদি এখন তারা না আসতে পারেন, সেক্ষেত্রে এখন যে আদেশটা আসবেন, সামনে শীত মৌসুম আসছে, সেখানে একটা বড় রপ্তানি টার্গেট থাকে আমাদের, সেটা না করতে পারলে আমাদের কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? বেসিক্যালি আমরা যদি এই অর্ডার যেগুলো আছে বা নতুন অর্ডার আসবে, যদি সেই অর্ডার ফুলফিল করতে না পারি বা নতুন অর্ডার যদি না আসে, অবশ্যই আমরা সমস্যায় পড়বো। সেক্ষেত্রে আমার কথা যেটা আমাদের কলিগ যারা আছে তারাও দেখেছি যে যদি তারা না আসে, ট্রাভেল করতে না পারে, আমরা ট্রাভেল করছি। কেউ অলরেডি চলে গেছে, সেখানে তো প্রোডাক্ট কস্ট বেড়ে যাবে, বাট কিছু করার না। যদি একটা অর্ডার না আসে বা একটা অর্ডার ক্যান্সেল হওয়ার চেয়ে যদি প্রোডাক্ট কস্ট বেড়েও যায়, যদি আমরা কিছু লসের সম্মুখীন হই, আমরা অর্ডারগুলি প্রক্রিয়া করতে চাই বা প্রক্রিয়া করতে হবে। আদারওয়াইজ এই যে ধারাবাহিকতা থাকবে না। অতএব আমরা তাদেরকে মেসেজ দিতে চাই পজিটিভ ওয়েতে, এবং গভর্নমেন্ট তরফ থেকে আমাদের ফরেনার যারা আসতে চায় তাদের আসার সুযোগ করে দিতে হবে এবং সিকিউর করতে হবে। আর একটা ব্যাপার আপনি খেয়াল করবেন, সব লেভেল থেকে আমাদের ইউনাইটেড হতে হবে এবং আমাদের যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, এই মুহূর্তে ব্যবসার স্বার্থে, অর্থনীতির স্বার্থে আমাদের সমস্ত মতবিরোধ ভুলে গিয়ে আমাদের সবাই ইউনাইটেড হতে হবে। এবং সেই জায়গায় দু একটা দেশ কিন্তু আমাদেরকে বলেছে যে অভ্যন্তরীণ রাজনৈতিক যে নিরপেক্ষতা, অভ্যন্তরীণ রাজনৈতিক যেভাবে ঐক্যমত দরকার, সেটাও প্রয়োজন আছে। সেটা যদি একটু বুঝতে হবে, আপনি ছোট্ট করে বলেন। ঐক্যমত তো এখানে আমি ঐক্যমতের পাশে আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের এই বায়াররা যারা আমাদের দেশের অর্থনীতি বলতে তো এখন কোন জায়গায় অর্থনীতি, আপনার রপ্তানি খাত যেটা গার্মেন্টস এবং যেটা এগ্রিকালচার সেক্টর, এটা আর হলো ওয়েজ আর্নার, যেটা আমাদের শ্রমিক ভাইয়েরা যে টাকা নিয়ে আসতেছে সেটা। তো এই তো প্রধান অর্থনীতি আমাদের দেশে, কৃষি, গার্মেন্টস এবং কিছু ইন্ডাস্ট্রি, আর হলো ওয়েজ আর্নার। তাহলে দেখুন, যদি বায়াররা যদি এমন দিকে যায় যে তৃতীয় কোনো কান্ট্রিতে যে তারা এই আলাপ আলোচনাটা ছাড়বে, যদি কোনো থার্ড কোনো কান্ট্রি যদি দায়িত্ব নেয় যে বাংলাদেশের গার্মেন্টস এর অর্ডার তুমি আমাদের দেশে আসলে দিলেই তুমি ওই গার্মেন্টস থেকেই মাল নিতে পারবা, এটা হতে দেওয়া যাবে না। আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমাদের সজাগ থাকতে হবে। কোনো বায়ার যদি এ ধরনের প্রপোজাল দেয় এবং কোনো কান্ট্রি যদি এর সঙ্গে যদি উদ্বুদ্ধ হয়ে থাকে যে এটাই এটার সমাধান, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরাও সেই প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই। আগামী সোমবার একই সময় আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।